হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সুসময়। সুসময় অরিজিৎ, আজকে তোদের ইকোলজির 13 নম্বর, বুঝতে পারলি? ইকোলজির 4টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা, ওকে, আর এটা ক্লাস 12-এর 13 নম্বর অধ্যায়, 13th চ্যাপ্টার, বুঝতে পারলি? এই চ্যাপ্টারটা শুরু করছি। এই চ্যাপ্টারটা একটু বড় এবং ভালো চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের মধ্যে অনেক কনসেপ্ট আছে। তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোরা বুঝতে পারবি ভালোভাবে, ওকে? তো মনোযোগ সহকারে শোন আমার কথাগুলো, এবং আমি যেই জায়গাগুলো দেখাচ্ছি এবং যেগুলো জায়গা ইম্পর্টেন্ট বলবো সেগুলো তোদের মনে রাখতে হবে কনসেপ্টের সঙ্গে, ওকে? বুঝতে পারলি? তো এই চ্যাপ্টারটার নাম হলো অর্গানিজম অ্যান্ড পপুলেশন, বুঝতে পারলি? তো অর্গানিজম অ্যান্ড পপুলেশন, পপুলেশন মানে কি বলি আমরা? জনসংখ্যা। অর্গানিজম বলতে জীবকে বোঝাচ্ছে, বুঝতে পারলি? অণুজীব। অর্গানিজম বলতে জীব, ওকে? অর্গ্যান দ্বারা যেটা গঠিত। অর্গ্যান মানে আমরা কি বুঝি? অঙ্গ, তাই কি না? তো দেখ, এখানে আমাদের কি আছে সাব টপিক, অর্গানিজম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। বলছে যে অর্গানিজম এবং এর যেটা তার যে পরিবেশ এবং পপুলেশন এবং জনসংখ্যা সম্পর্কে, অ্যান্ড পপুলেশন ইন্টারাকশন সম্পর্কে আছে এখানে। তো দেখ, এখানে আমি শুরু করছি। কি বলেছে ফার্স্ট প্যারায়, মনোযোগ সহকারে শুনবি, ওকে? দেখ, এই চ্যাপ্টারে অনেক কনসেপ্ট আছে ভালো ভালো। দেখ, আওয়ার লিভিং ওয়ার্ল্ড ইজ ফ্যাসিনেটিং, ডাইভার্স অ্যান্ড অ্যামাজিংলি কমপ্লেক্স। বলছে যে আমাদের যে লিভিং ওয়ার্ল্ডটা, ওকে, ফ্যাসিনেটিং মানে, ফ্যাসিনেটিং বলতে কী বলবো, উত্তেজনাপূর্ণ, আকর্ষণীয় বলতে পারিস, ওকে? ডাইভার্স বিভিন্ন, এখানে যে বিপরীত বৈচিত্র্যতা আছে কি না? ডাইভার্স বলতে বিপরীত বোঝায়। অ্যামাজিংলি, হ্যাঁ, অ্যামাজিন বলি না, অ্যামাজিংলি বিস্ময়কর আর জটিল, তাই কি না? লিভিং ওয়ার্ল্ডে দেখ কত কিছু আছে, ওকে? বিভিন্ন প্রকারের জীব, ওকে, বিভিন্ন প্রকারের বৈচিত্র্যতা। তো এটাই বলছে, ওকে? এখানে জেনারেল কিছু আছে, নলেজের কথা। দেখ, আমি যেই জায়গাগুলো বলবো, যেই জায়গাগুলো কোশ্চিন হবে সেগুলো ভালোভাবে অ্যাটেনশন দিয়ে শুনবি এবং সেগুলো মনে রাখবি এবং সেগুলো মনে রাখতে হবে। উই ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস কমপ্লেক্সিটি বাই ইনভেস্টিগেটিং প্রসেস এট ভেরিয়াস লেভেল অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন। তাহলে কি আমরা বলছি যে আমরা সবসময় কি প্রতিনিয়ত কী করছি, চেষ্টা করছি, বুঝতে পারলি? বোঝার চেষ্টা করি যে কমপ্লেক্সিটি, এই যে পরিবেশটার, এই লিভিং ওয়ার্ল্ডটার, ওকে, অ্যান্ড ভেরিয়াস লেভেল অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন। এই বায়োলজিক্যাল অর্গানাইজেশনের যে বিভিন্ন স্তরগুলো আছে, এখানে কি কি স্তরের কথা বলেছে অ্যাকচুয়ালি? আচ্ছা, নিম্ন, দেখ জীব সৃষ্টি কিভাবে হয়েছে। আমরা যে ইভলিউশন চ্যাপ্টার পড়েছি কি না, জীব তো একবারে সৃষ্টি হয়নি, ওকে? আমরা জানি সব কিছুই কী দ্বারা গঠিত, ম্যাটার। আমরাও পদার্থের মধ্যেই পড়ি, ওকে? তো পদার্থ কী দ্বারা গঠিত? সব থেকে যে স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, তো অ্যাটম নিয়ে কি গঠিত হচ্ছে? মাইক্রোমলিকিউল, দ্য ম্যাক্রোমলিকিউলস, ওকে? তারপর যে অর্গ্যানিক মলিকিউলস তৈরি হচ্ছে। তো এখানে যে জিনিসটা দেখ, একবারে লোয়েস্ট লেভেল থেকে শুরু করছে। দেখ, বায়োলজিক্যাল অর্গানাইজেশন, ম্যাক্রোমলিকিউলস। এখানে যেটা বলছে যে সব থেকে যে বায়োলজিক্যাল অর্গানাইজেশনের যে সব থেকে ছোটো এখানে লেভেল, ফার্স্ট লেভেল কি? ম্যাক্রোমলিকুলস। ম্যাক্রোমলিকুলস বলতে কি বলছে? যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলোকে বোঝায়, বুঝতে পারলি? কারণ জীব কোথা থেকে প্রথম সৃষ্টি হয়েছিল? জীব উৎপত্তি হয়েছিল কোথা থেকে? প্রোটিন থেকে ফার্স্ট, তাই কি না? তো ম্যাক্রোমলিকুলস, তাহলে এটা এখানে কোশ্চিন আসতে পারে যে বায়োলজিক্যাল অর্গানাইজেশনের বেসিক ইউনিট এখানে কি? এনসিইআরটিতে বলা হয় যে ম্যাক্রোমলিকুলস। তারপর ম্যাক্রোমলিকুলস থেকে তৈরি কী হচ্ছে? সেলস, কোষ। কোষ নিয়ে কি গঠিত হয়? টিস্যু। টিস্যু নিয়ে হচ্ছে অর্গ্যান। অর্গ্যান নিয়ে কি ঘটিচ্ছে? অর্গ্যান মানে অনেকগুলো অর্গ্যান নিয়ে আমাদের কি হচ্ছে? কোনো একটা জীব গঠিত হয়। দেখ, ইন্ডিভিজুয়াল অর্গানিজম, একটা কি হচ্ছে? ইন্ডিভিজুয়াল অর্গানিজম গঠিত হচ্ছে। তাহলে দেখ, এখানে মানে নিচু লেভেল থেকে পরপর দিয়েছে কিভাবে জিনিসগুলো একে একে অপর সঙ্গে রিলেটেড আছে। তারপর হচ্ছে দেখ, ইন্ডিভিজুয়ালসকে নিয়ে কি গঠিত হয়? পপুলেশন।
মানে কিছু লোককে নিয়ে কি হচ্ছে, একটা জায়গায় কি থাকে, পপুলেশন থাকে, ওকে, অনেকগুলো ইন্ডিভিজুয়ালসকে নিয়ে কি হবে, পপুলেশন গঠিত হবে। পপুলেশনকে নিয়ে কি একটা পপুলেশন যখন এক জায়গায় থাকে তখন সেটাকে কি বলা হয়, কমিউনিটিস, বুঝতে পারলি, জনগোষ্ঠী। অ্যান্ড এই কমিউনিটিস নিয়ে আবার কি গঠিত হয়, ইকোসিস্টেম। কয়েকটা কমিউনিটি যখন একটা জায়গায় থাকে সেটাকে কি বলবো, ইকোসিস্টেম। অ্যান্ড ইকোসিস্টেম তখন আবার কার মধ্যে আসে, বায়োমসের মধ্যে। কোনো একটা নির্দিষ্ট এরিয়ার যে বৃহৎ একটা জলবায়ু থাকে কি না, এবং অনেকগুলো ইকোসিস্টেম থাকে, ওকে, এই ইকোসিস্টেম, সেখান ওই জায়গাটাকে কি বলছে, বায়োমস বলছে। তাহলে এখানে কিন্তু সিকোয়েন্স অনুসারেও কোশ্চিন আসতে পারে, বুঝতে পারলি, এটা মনে রাখতে হবে। At any level of biological organization, we can ask two types of question. For examples, when we hear the bulbul singing early morning in the garden, we may ask how does the bird sing and why does the bird sing. দেখ এখানে বলছে যে এনি লেভেল অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশনের যে কোনো স্তরে আমরা যদি জিজ্ঞাসা করি, ওকে, দুটো জিনিস, টু টাইপস অফ কোশ্চেন, দু ধরনের কোশ্চেন পাই। যে উদাহরণ হিসেবে, যে আমরা সকালবেলা যদি খুব সকালবেলায় বুলবুল পাখির যে সিঙ্গিং, গান শুনতে পাই, তাই কি না, তো এই বুলবুল পাখি বাগানে, গার্ডেনে যে গান করছে, ওকে, ডাকছে, কিসের জন্য করছে, কোনো উদ্দেশ্য আছে কি না। তো এখানে কোশ্চেন বলেছে হাউ ডাজ দ্য বার্ড সিং, কেন সকালবেলা বুলবুল পাখি গান করছে, ওকে, ডাকছে মিষ্টি সুরে, কাকে ডাকছে, ওকে, হোয়াই ডাজ দ্য বার্ড সিং, ওকে। দেখ এখানে দুটো কোশ্চেন পাচ্ছি আমরা যে কোনো জিনিসের, হাউ অ্যান্ড হোয়াই, ওকে। তাই যে কোনো জিনিসকে যদি এই দুটো ওয়ার্ড কাজে লাগাই আমরা, তাহলে আমরা সেই জিনিসটা সম্পর্কে যে অনেক জিনিস আমরা ইনফরমেশন পেয়ে যাই, তথ্য পেয়ে যাই। বলছে কিভাবে গান করছে, ওকে, হাউ ডাজ বার্ড সিং, ওকে, কীভাবে করছে, অ্যান্ড হোয়াই, কেন করছে, বুঝতে পারলি। তাই কীভাবে করছে বলতে তার সেই ফাংশনটা বোঝাচ্ছে, ওকে, আর কেন করছে, রিজন আছে, ওকে, বুলবুল পাখি গান করার। তাহলে এখানে অ্যান্সার কী দিচ্ছে, দ্য হাউ টাইপ কোশ্চিন, এই যে হাউ টাইপ কোশ্চিনস সিক্স দ্য মেকানিজম। আচ্ছা, হাউ দিয়ে কী বোঝায়, যে মেকানিজম, হাউ কীভাবে, ওকে, মেকানিজমটা বোঝাচ্ছে, বিহাইন্ড দ্য প্রসেস, তার পিছনে যে প্রসেসটা আছে, হোয়াই টাইপস কোশ্চিন সিক্স দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রসেস, ওকে। আর সিগনিফিকেন্স, হোয়াইটা কী বোঝাচ্ছে, সিগনিফিকেন্স, এটা কেন হচ্ছে, কেন করা হচ্ছে। ফর দ্য ফার্স্ট কোশ্চিন ইন আওয়ার এক্সাম্পল, দেখ এখানে ফার্স্ট কোশ্চিনের এক্সাম্পল কী বলছে, দ্য অ্যান্সার কী বলেছে, মাইট বি ইন টার্মস অফ দ্য অপারেশন, যে কীভাবে গান করছে বুলবুল, ওকে। তা আমাদের কী হচ্ছে, সেখানে কী হচ্ছে, আমাদের গলায় যে আমরা কীভাবে শব্দ করি, আওয়াজ করি, কথা বলি, কী থাকে, ভয়েস বক্স থাকে, ওকে, স্বর বক্স, ওকে, ভয়েস বক্স থাকে। অ্যান্ড দ্য ভাইব্রেটিং, সেখানে কী হচ্ছে, ভাইব্রেশন হয়, ওকে, ভাইব্রেটিং বন্ডস থাকে, কম্পনশীল যে অস্থিগুলো থাকে সেগুলো কী করে শব্দ উৎপন্ন করে। হোয়ার ইজ দ্য সেকেন্ড কোশ্চিন, যেটা বলছে যে কেন করছে। দেখে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, যে বুলবুল পাখি সকালবেলা যেসব পাখিগুলো ডাকে, তারা যে গান করে, কেন করে গান, সেই গানটা আমাদের জন্য করে না তার কোনো অন্য উদ্দেশ্য আছে। সেকেন্ড কোশ্চেন, দ্য অ্যান্সার মে লাই ইন দ্য বার্ডস নিড। দেখ অ্যাকচুয়ালি এখানে দেখ খুব সুন্দর উত্তর দিয়েছে একটা, যে বার্ডস অ্যাকচুয়ালি তার নিডস কমিউনিকেট, ওকে, সংযোগ স্থাপনের চেষ্টা করছে, যোগাযোগের চেষ্টা করছে, কার সঙ্গে, উইথ ইটস মেট ডিউরিং ব্রিডিং সিজন। মানে বুলবুল পাখি যখন সকালবেলা গান করে, অর্থাৎ ব্রিডিং সিজনে অর্থাৎ যেই সিজনে তারা ঋতুতে বাচ্চা দেবে, তার জন্য কী দরকার, ব্রিডিং সিজনে হচ্ছে অর্থাৎ অপচয় সৃষ্টি করবে, বাচ্চা সৃষ্টি করবে, তার জন্য অর্থাৎ যে সঙ্গী দরকার তার, তাই কি না। তো মেটিং করার জন্য, ওকে, হ্যাঁ, সে ব্রিডিং করার জন্য তার কি হচ্ছে, মানে সঙ্গীকে ডাকছে অ্যাকচুয়ালি, ওকে, সেটা বলেছে। তাহলে এটা কিন্তু কোশ্চিন দিতে পারে, বুঝতে পারলি। অ্যান্ড হোয়েন ইউ ডিজার্ভ নেচার অ্যারাউন্ড ইউ উইথ এ সাইন্টিফিক ফ্রেম
of mind, you will certainly come up with many interesting questions of both types. Why are the night blooming flower generally white? ওকে, বলছে যে why are night blooming flower white? বলছে যে রাতে যেসব ফুল ফোটে কিনা তারা মানে ইয়ে হয় কেন, সাদা হয় কেন? অ্যাকচুয়ালি, অ্যান্ড হাউ ডাজ দ্য বি নো হুইচ ফ্লাওয়ার হ্যাজ নেক্টার? হ্যাঁ, অ্যাকচুয়ালি সাদা হওয়ার, রাতে ফুল যেসব ফুটে সাদা হওয়ার কারণ হচ্ছে কি, তাহলে কি হবে, যেসব ইনসেক্টরা, যেই ইনসেক্ট দ্বারা ওই ফুলগুলো পলিনেট হয়, সেই মানে ইনসেক্টগুলো তাদের কী হচ্ছে দেখতে পাবে, রাতে সাদা হলে কি দেখা যাবে, এটা কারণ। হোয়াই ডাজ ক্যাকটাস হ্যাভ সো মেনি থ্রনস? আচ্ছা, তারপর ক্যাকটাসের গায়ে থ্রন কেন আছে? নিজেকে কি করার জন্য? প্রোটেক্ট করার জন্য। অ্যাকচুয়ালি আচ্ছা, ক্যাকটাস জাতীয় গাছে থ্রন থাকার, যেগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলে জন্মায়, দেখি এখানে এগুলো কোশ্চিন করেছে, এগুলো কিন্তু সবার হচ্ছে অ্যান্সার নেই। এগুলো থেকে কিন্তু আমি যেটা দেখলাম কোশ্চিনে, প্রায় প্রতি বছরে 2-3টা করে কোশ্চিন হচ্ছে এনসিইআরটিতে, যে কোশ্চিনগুলো থাকে। বলছে যে ক্যাকটাস জাতীয় গাছ কোথায় জন্মায়? মরুভূমিতে জন্মায়, যেখানে মরুভূমি অঞ্চলে। তো এদের ক্যাকটাসের কী হচ্ছে, পাতাটা কি হয়, কাঁটায় পরিণত হয়। কী জন্য? বাষ্পমোচন রোধ করার জন্য। কারণ জেরোফাইট যেসব প্লান্ট বলি, জেরোফাইট প্লান্টগুলো মরুভূমিতে জলের অভাব থাকার জন্য যেন বাষ্পমোচন না হয়, জলটা যেন বডিতে স্টোর হতে পারে, ওকে, বাষ্পমোচন রোধ করার জন্য পাতা কী হচ্ছে, কাঁটায় পরিণত হয়, যেমন ফণিমনসা। হাউ ডাজ দ্য চিক রিকগনাইজ হার ওন মাদার অ্যান্ড সো অন? তারপর এখানে কি বলছে যে হাউ ডাজ চিক, এই যে লিটিল বেবি চিক, যে মুরগির যে ছানা, ওকে, মুরগির যে ছোটো ছোটো বাচ্চা হয় কি না, ওগুলোকে চিক বলা হয়। তো বলছে যে কীভাবে মুরগির বাচ্চাগুলো তার মাকে, হ্যাঁ, যখন মানে ভাষা থেকে ছোটো ছোটো মুরগির বাচ্চা বের হয় কি না, তো তার মাকে কীভাবে চেনে তারা, ওকে, যখন বেরায়, ওকে, জানিস তোরা। তো কীভাবে তার মাকে চেনে, ওকে, এখানে খুব ভালো জিনিস দিয়েছে। তো তারা চিনে হচ্ছে তার মায়ের অ্যাকচুয়ালি একটা স্মেলিং থাকে, ওকে, গন্ধ থাকে একটা স্পেসিফিক নির্দিষ্ট, সেই গন্ধের দ্বারা হচ্ছে তারা বুঝতে পারে যে সেটাই তার মা। তাহলে এগুলো কিন্তু আমি উত্তরগুলো বলে দিলাম, ওকে। তাহলে এখানে যে জায়গাগুলো আমি এখানে 2-3টা কোশ্চিন, হ্যাঁ, করার মতো এই স্কোপ আছে, মনে রাখতে হবে। নেক্সট পেজে চলে যাব। তারপর নেক্সট পেজে কী আছে, ইউ হ্যাভ অলরেডি লার্নড ইন প্রিভিয়াস ক্লাস দ্যাট ইকোলজি। আচ্ছা, ইকোলজি সম্পর্কে বলছে যে লার্নড এ সাবজেক্ট। আচ্ছা, ইকোলজি কী বলেছে? ইকোলজি ইজ এ সাবজেক্ট, মনে রাখতে হবে। ইকোলজি কি? ইকোলজি ইজ এ সাবজেক্ট হুইচ স্টাডিজ দ্য ইন্টারেকশন অ্যামং অর্গানিজমস অ্যান্ড বিটুইন দ্য অর্গানিজম, ওকে, অ্যান্ড ইটস ফিজিক্যাল অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে ডেফিনেশনটা ডাইরেক্ট স্টেটমেন্ট টাইপে কোশ্চিনে আসতে পারে। বলছে যে ইকোলজি একটা বিষয়, যে বিষয়ে কী করা হয়, পড়াশোনা করা হয় ইন্টারেকশন অর্গানিজমগুলোর মধ্যে, যে অর্থাৎ আমাদের জীবেদের মধ্যে যে পরস্পরের মধ্যে যে ইন্টারেকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, ওকে, এবং বিটুইন দ্য অর্গানিজম, হ্যাঁ, নিজেদের মধ্যে, এবং অ্যামং বলতে নিজেদের মধ্যে বোঝাচ্ছে, আর বিটুইন বলতে হচ্ছে একে অপরের মধ্যে, বুঝতে পারলে। অ্যান্ড ইটস ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাবায়োটিক। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমাদের সঙ্গে, যেমন আমাদের সঙ্গে পরিবেশের কী কী জড়িত আছে, টেম্পারেচার, ওকে, বায়ু, মাটি, ওকে, তারপর হলো জল, ওকে, এগুলোকে বলা হয় অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক মানে হচ্ছে যার মধ্যে প্রাণ নেই, বুঝতে পারলি। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ডেফিনেশনটা, হ্যাঁ। তারপরে এখানে কি বলছে, ইকোলজি ইজ বেসিক্যালি কনসার্নড উইথ 4 লেভেল অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন। তাহলে ইকোলজিকে বেসিক্যালি 4টা লেভেলে, 4টা স্তরে বায়োলজিক্যাল অর্গানাইজেশন হিসেবে ভাগ করেছে, ওকে। তাহলে এখানে বায়োলজিক্যাল অর্গানাইজেশন ফার্স্ট কী বলছে, অর্গানিজমস, পপুলেশন, কমিউনিটিস, আর হলো বায়োমস। তাহলে এখানে অর্গানিজম থেকে শুরু করেছে, ওকে। দেখ, অর্গানিজম এটা কি, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল অর্গানাইজেশনের হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট যদি বলে, কি বলবি, অর্গানিজম, ওকে।
এখানে লিখেও রাখছি আমি, দেখ অর্গানিজম ইজ দ্য বেসিক ইউনিট অফ ইকোলজি। আর কি অর্গানিজমটা হলো বেসিক ইউনিট। ইকোলজি গঠিত হচ্ছে কাকে নিয়ে? অর্গানিজমকে নিয়ে। ওকে, মনে রাখবি এটা ভালোভাবে, বুঝতে পারছিস? তারপরে চলে যাব নেক্সট টপিকে। ওকে, নেক্সট টপিক হলো অর্গানিজম অ্যান্ড হ্যাঁ অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এই যে এবার চলে আসলো হলো অর্গানিজম অ্যান্ড তার যে পরিবেশ। ওকে, দেখ অর্গানিজম এট দ্য অর্গানিজমিক লেভেল ইটস এসেন্সিয়ালি ফিজিওলজিক্যাল ইকোলজি হুইচ tries to understand how different organisms are adapted to their environments in terms of not only survival but also reproduction. তাহলে অর্গানিজমের কাজ কি? অর্গানিজমের কাজ আমাদের হচ্ছে কি পরিবেশে থাকা, যে কোনো জীবের, এবং তার সঙ্গে বেঁচে থাকা। শুধু বেঁচে থাকাই কাজ নয়, পরিবেশে কি এবং পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, বেঁচে থাকার সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হয়। ওকে, তাই কি না? তারপর হচ্ছে যেটা আলটিমেট যেটা কাজ কি, রিপ্রোডাকশন। সব অর্গানিজমে যে কোনো জীব কি করতে চায়? রিপ্রোডাকশন করতে চায়, জনন। ওকে, তার নেক্সট জেনারেশনের জন্য, বুঝতে পারলি? তো ইউ মে হ্যাভ লার্নড ইন ইয়ারলিয়ার ক্লাসেস হাউ দ্য রোটেশন অফ আওয়ার প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান অ্যান্ড দ্য tilt of its axis cause annual variation in the intensity and duration of temperature resulting in distinct season. This variation together with annual variation is in precipitation. Remember, precipitation includes both rain and snow. Amount of the formation of major biomes such as desert, rainforest and tundra. দেখ এখানে ভেরি ইম্পর্টেন্ট বলছে, দেখ আমরা জানি যে কি বলছে, যে আমরা জানি যে পৃথিবী কি হচ্ছে, সূর্যের চারিদিকে ঘুরছে এবং পৃথিবী তার নিজের অক্ষের নিজের অক্ষকে নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাই কি না? তো এখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার জন্য কি হচ্ছে, ঋতু আসে, বিভিন্ন ঋতু আসে, তাই কি না? আসে কি না 2 মাস পর পর। ওকে, ঋতু পরিবর্তন হয় এবং সূর্য তার নিজের অক্ষে ঘোরার জন্য কি হচ্ছে, দিন রাত হচ্ছে। এবং যখন এই যে ঋতু পরিবর্তন হচ্ছে তার জন্য কি হচ্ছে, বিভিন্ন যে পরিবর্তনগুলো অ্যাবায়োটিক যেসব ফ্যাক্টর, টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে। ওকে, তারপর আলাদা সিজন আসছে এবং এই ভেরিয়েশনগুলোর জন্য কি হচ্ছে, অ্যানুয়াল যে একটা বার্ষিক যে পরিবর্তন, ওকে, ভেরিয়েশন আসছে। কিসে ভেরিয়েশনে? জলবায়ুতে ভেরিয়েশন আসে। ওকে, এই যে প্রেসিপিটেশন কি হচ্ছে, মানে যে জল হয়, বৃষ্টি হয় কি না, বোথ রেইন অ্যান্ড স্নো। ওকে, বরফ যে পড়ে তার বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভেরিয়েশন দেখা যাচ্ছে। ওকে, বৃষ্টিপাত হলে আলাদা সময় আলাদা ধরনের বৃষ্টিপাত হয় কি না, পরিমাণ আলাদা হয়, পরিমাপ, ওকে, পরিমাণটা আলাদা হয়, এইগুলো বলছে। অ্যাকাউন্ট ফর দিস ফরমেশন, এর জন্য কি হচ্ছে, বিভিন্ন ধরনের যে মেজর বায়োম সৃষ্টি হচ্ছে। যে বায়োম কি একটা নির্দিষ্ট যেটা বৃহৎ এলাকা, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট জলবায়ু থাকে একটা বায়োমে। ওকে, একটা বায়োম বলতে একটা সাপোজ যদি বলি যে কালিয়াগঞ্জ একটা বায়োম মনে কর, তো এই জায়গার একটা বৃহৎ এরিয়া হবে, কিন্তু তার জলবায়ুটা কী হবে, ওখানকার নির্দিষ্ট হবে। আলাদা আলাদা বায়োমে আলাদা আলাদা জলবায়ু হবে। যেমন এই যে এখানে ডেজার্ট, মরুভূমি, রেইন ফরেস্ট। ওকে, তারপর টুন্দ্রা। তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ দিয়েছে, গ্রাফ এবং ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখ যে এদিকে কি বলছে, যে মিন অ্যানুয়াল প্রিসিপিটেশন। মিন মানে গড়, যেটা বার্ষিক যে বুঝতে পারলি, গড় যে বৃষ্টিপাত হয়। ওকে, প্রিসিপিটেশন পদক্ষেপ যেটা, সেন্টিমিটার ইউনিটে। আর এদিকে যে মিন অ্যানুয়াল টেম্পারেচার, যেটা টেম্পারেচার থাকে, ওকে, বার্ষিক যেটা অ্যাভারেজ যেটা টেম্পারেচার থাকে যেই বায়োমে। ওকে, এইসব বায়োমগুলো দিয়েছে এখানে। দেখ কী কী বায়োম দিয়েছে, ডেজার্ট, মরুভূমি, গ্রাসল্যান্ড, তারপর ট্রপিক্যাল ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট, কনিফেরাস ফরেস্ট, আর আর্কটিক, আর হলো আলপাইন টুন্দ্রা। তো এটা কিভাবে কোশ্চিনটা আসবে এখানে, দেখ এখানে আমি বলছি। দেখ এদিকে মানগুলো দেওয়া আছে 50, 100, 150, 200, 450। ওকে, তারপর এইদিকে দেখ এখানে একটা নির্দিষ্ট বৃষ্টিপাত না টেম্পারেচার ম্যাক্সিমাম 30 ডিগ্রি আছে এখানে দেওয়া।
ওকে, এবং মিনিমাম দেওয়া আছে তোর -15 ডিগ্রি। আর এখানে মিনিমাম যে প্রেসিপিটেশন দেওয়া আছে, বৃষ্টিপাত যদি বলি মানে 50 সেন্টিমিটার, আর হলো 450 সেন্টিমিটার। তাহলে দেখ এখানে কিন্তু বুঝার আছে, ওকে, ভালোভাবে বুঝ যে ডেজার্ট মরুভূমিতে কি হচ্ছে, খুব উষ্ণতা বেশি থাকে, তাই কি না? এখানে যে অ্যাভারেজ যেটা দিয়েছে, কত মরুভূমিতে টেম্পারেচার শুরু হয় কোথা থেকে, বৃষ্টিপাত মরুভূমিতে কি কম হয়, তাহলে দেখ গ্রাফটা কি আছে, শুধু এই দিকে আছে। হ্যাঁ, এই যে ডেজার্টের যে অংশটা, এখানে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে কত ম্যাক্সিমাম 25 ডিগ্রিতে যেতে পারে। ওকে, এটা গড়, এটা এভারেজ মান দেওয়া আছে, বুঝতে পারলে, কিন্তু থেকে বেশিও হতে পারে। তারপর বৃষ্টিপাত তো খুবই কম হয়, ওই জন্য এইদিকে নেই। ওকে, বৃষ্টিপাতের লাইনটা কোন দিকে আছে, এইদিকে আছে। তারপর হলো আর্কটিক অ্যান্ড হলো আলপাইন তুন্দ্রা, যেটা বরফের একবারে জায়গা, আর্কটিক মেরু অঞ্চল, কি না, উত্তর মেরুটাকে বলা হয় আর্কটিক। ওকে, তো এখানে দেখ -10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিছে, -10 ডিগ্রি, মানে কি হচ্ছে, বরফ জমে থাকে এখানে এইসব অঞ্চলে। আর বৃষ্টিপাত কত হয়, ম্যাক্সিমাম হচ্ছে তোর এই যে 100 থেকে 150 পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ওকে, বুঝতে পারছিস লজিকটা? তারপর দেখ গ্রাসল্যান্ডে দেখ হচ্ছে তোর এই যে 0 থেকে, হ্যাঁ, টেম্পারেচার, ওকে, ম্যাক্সিমাম 25 ডিগ্রি, আর এদিকে কত 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। ওকে, তারপর হলো কনিফেরাস ফরেস্ট হচ্ছে তো শুরু হচ্ছে এই যে এখানে অ্যাভারেজ যেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওকে, তারপর এদিকে 50 থেকে ম্যাক্সিমাম বৃষ্টিপাত হতে পারে 150 সেন্টিমিটার। তারপর টেম্পারেট ফরেস্ট হলো এখান থেকে দেখ যে এখান থেকে বৃষ্টিপাত মোটামুটি এরকম হয়। ওকে, তারপর হলো ট্রপিক্যাল রেইন ফরেস্টে হচ্ছে ট্রপিক্যাল যেটা ফরেস্ট, সেখানে বৃষ্টিপাত সব থেকে বেশি হয়। ওকে, 150 সেন্টিমিটার, এবং টেম্পারেচারও কত থাকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারলি? তো এগুলো হচ্ছে তোর ABCD করে দেবে, এটা ডায়াগ্রামটা দেবে, আর হচ্ছে এগুলোতে ধর ABCD দেবে, আর অপশনে থাকবে। তো কোনটা ঠিক হবে ওটা মনে রাখতে হবে, বুঝতে পেরেছিস? তারপরে ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম, আশা করছি বুঝতে পারছিস। ওকে, এখন দেখ রিজিওনাল অ্যান্ড লোকাল ভেরিয়েশনস উইথিন ইচ বায়োম লিড টু দ্য ফরমেশন অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ হ্যাবিটেট। রিজিওনাল অ্যান্ড লোকাল ভেরিয়েশনের জন্য ইচ বায়োমে হচ্ছে আলাদা, দেখ আলাদা আলাদা যে বাসস্থান দেখা যায়। মেজর বায়োমস ইন ইন্ডিয়া as shown in on the planet Earth, life exists not the favorable habitat, but even in extreme and harsh habitat. দেখ এক্সট্রিম অ্যান্ড হার্শ কিছু এখানে কিছু হ্যাবিটেটের বাসস্থানের নাম দেওয়া আছে। সর্চিং রাজস্থান ডেজার্ট, যে দেখ রাজস্থানে মরুভূমি আছে কি না, থর মরুভূমি। তারপর হলো পারপিচুয়ালি রেইন শকড মেঘালয়া ফরেস্ট, হ্যাঁ, রেইন যে মেঘালয়ের মরুভূমিতে, মেঘালয়ে। ওকে, ডিপ ওশান ট্রেঞ্চ, সমুদ্রের নিচে যে ট্রেঞ্চ থাকে গভীর সমুদ্রে। তারপর হলো টরেন্টিয়াল স্ট্রিম অ্যান্ড ফার্মাফ্রোস্ট পোলার রিজন, যে মেরু অঞ্চলের হাই মাউন্টেন টপ, পর্বতের উপরে। ওকে, তারপর বয়েলিং থার্মাল স্প্রিং অ্যান্ড স্টিং কম্পোস্ট পিটস অ্যান্ড টু নেম এ ফিউ। এগুলো কিছু হ্যাবিটেটের নাম দিয়েছে। এগুলো কী হচ্ছে বলছি, এক্সট্রিম, মানে যেগুলো হচ্ছে ধর খুবই উচ্চ তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা থাকে। ওকে, যেখানে স্বাভাবিক সাধারণত নর্মাল, ওকে, প্রাণীরা বসবাস করতে পারে না। যে স্পেসিফিক কিছু প্রাণী যে এই জায়গাগুলোতে যারা থাকে, বসবাস করে, তারাই শুধু বসবাস করতে পারবে। ইভেন আওয়ার ইন্টেস্টাইন, দেখ আমাদের যে অন্ত্র পেটের ভিতরে, ওকে, ইট ইজ এ ইউনিক হ্যাবিটেট, বলছে যে এখানেও কিছু জীব বাস করে, তাই কি না, যে মাইক্রোবসগুলো, ছোটো ছোটো ব্যাকটেরিয়াগুলো থাকে কি না আমাদের পেটের ভিতরে, আছে কি না। তারপরে যে হোয়াট আর দ্য কি এলিমেন্ট দ্যাট লিডস টু সো মাচ ভেরিয়েশন ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কন্ডিশন অফ ডিফারেন্ট হ্যাবিটেটস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স আর টেম্পারেচার। দেখ এখানে যে ফিজিক্যাল যে ইয়েগুলো দিয়েছে, কম্পোনেন্টসগুলো, বুঝতে পারলি? দেখ ফিজিক্যাল কি, অ্যাবায়োটিক হচ্ছে টেম্পারেচার, ওয়াটার, লাইট অ্যান্ড সয়েল, এই চারটা।
উপাদান। ওকে, উই মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ফিজিওকেমিক্যাল কম্পোনেন্ট বলা হয় একে, ফিজিওকেমিক্যাল অ্যাবায়োটিক, এগুলোর মধ্যে কি জীব প্রাণ আছে? নেই। ওকে, ওই জন্য অ্যাবায়োটিক বলা হয়, অজীব, বুঝতে পারলি, বা জীবহীন। কম্পোনেন্ট অ্যালোন ডু নট characterize the habitat of an organism completely. The habitat include biotic, আচ্ছা বায়োটিকের মধ্যে কে কে পড়ে? যাদের মধ্যে প্রাণ আছে, এই যে প্যাথোজেন, তারপর হলো প্যারাসাইটস, প্রিডেটরস অ্যান্ড কম্পিটিটরস। ওকে, প্যাথোজেন মানে যারা রোগ সৃষ্টি করে, বুঝতে পারলি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া সব। প্যারাসাইটস হচ্ছে জানিস পরজীবী, আর প্রিডেটরস মানে হচ্ছে শিকারী, ওকে, জীব। কম্পিটিটরস মানে প্রতিযোগী জীব। তো এগুলো আমরা পরে পড়বো, ওকে, পপুলেশন ইন্টারেকশনে। অ্যান্ড দেখ তাহলে এখানে মনে রাখবি বায়োটিক ফ্যাক্টর কোনগুলো, অ্যাবায়োটিক ফ্যাক্টর কোনগুলো, ওকে, কোশ্চেন দিতে পারে। তারপর এখানে কিছু নেই। তারপরে চলে আসছি, দেখ এখন এই যে মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টর সম্পর্কে। এখন এই ফ্যাক্টরগুলো যে অ্যাবায়োটিক ফ্যাক্টর কয়টা বললাম এখানে? টেম্পারেচার, ওয়াটার, লাইট আর সয়েল, এই চারটা টপিক আলাদা আলাদাভাবে এখন বিস্তারিত দেওয়া আছে। তো ফার্স্ট এখানে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেটা আছে টেম্পারেচার সম্পর্কে বলা আছে, ওকে, উষ্ণতা। তাহলে টেম্পারেচার ইজ দ্য মোস্ট ইকোলজিক্যাল রিলিভেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য এভারেজ টেম্পারেচার ল্যান্ড very seasonally decrease progressively from the equator towards the pole and from plains to the mountain tops. It ranges from the sub-zero level in polar areas and high altitude to greater than 50 degrees Celsius in tropical desert in summer. There are however unique habitats such as thermal spring, deep sea, hydrothermal vent where average temperature exceeds 100 degrees Celsius. It is generally knowledge that the mango tree don't and cannot grow in temperate countries like Canada and Germany, and snow leopards are not found in Kerala forest, and tuna fish are rarely caught beyond tropical rainforest. দেখ এখানে কিছু বুঝতে পারলি না, এখন বলছি, দেখ এখানে কিছু নেই কোশ্চেন আসার মতো। বলছি যে টেম্পারেচার দেখ বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের কি বলছে হচ্ছে কি না, আলাদা আলাদা উষ্ণতা থাকে ঋতু অনুসারে। তো এগুলোই বলেছে, সিজনালি চেঞ্জ হয়, ওকে। ধর যদি তুই হিমালয় পর্বতে যাস ওখানে আলাদা টেম্পারেচার হবে, আবার যদি সমুদ্রের নিচে যাস গভীরে ওখানে আলাদা টেম্পারেচার হবে কি না। তো আবার যেই টেম্পারেচারে যেই পরিবেশে যেই প্রাণীরা থাকে তারাই শুধু বসবাস করতে পারবে, ওকে। ধর আমি যদি তোকে পাঠিয়ে দিই ইয়েতে, মানে কি বলবো, অন্টার্কটিকা বা হিমালয় পর্বতে, ওকে, কৈলাস পর্বতে, সেখানে তুই কি টিকে থাকতে পারবি না কারণ সেখানে তোর শরীর ওই পরিবেশকে কি করতে মানিয়ে নিতে পারবে না। তো তার জন্য সময় লাগবে। ওখানে যেসব জীব থাকে বা যারা ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তারাই থাকতে পারবে, টিকতে পারবে, ওকে। তো এগুলো বলা আছে, ওকে। যেমন এখানে বলছে যে ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ডিপ সি মানে গভীর সমুদ্রে যে সমুদ্রের নিচে কি হচ্ছে ভেন্ট থাকে, গহ্বর থাকে, মানে কেপ, গুহার মতো থাকে, যেখানে কি হচ্ছে খুব গরম হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, হাইড্রোথার্মাল ভেন্ট বলা হয় এগুলোকে। হয় এভারেজ টেম্পারেচার কি থাকে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, ওকে। ইট ইজ জেনারেল নলেজ দ্যাট দ্য ম্যাঙ্গো ট্রি, বলছে যে আমের যে গাছ ম্যাঙ্গো ট্রি ডন্ট ক্যান নট গ্রো, মানে বৃদ্ধি পাবে না কোথায়, টেম্পারেট কান্ট্রিজ লাইক কানাডা, জার্মানি, এইসব দেশে আমের গাছ কখনো হবে না। আমাদের দেশে যেমন আমের গাছ হচ্ছে কি না, বুঝতে পারলি, কিন্তু এগুলোতে তুই আমের গাছ দেখতে পাবি না, ওকে, কারণ এগুলো ঠান্ডার দেশ, ওকে। তারপর দেখ এখানে স্নো লেপার্ড, ওকে, যেমন যে স্নো লেপার্ড মানে বুঝতে পারছি বরফ, যে মেরু ভাল্লুক, যেটা কি না মেরু ভাল্লুকগুলো যেগুলো থাকে ওই রকমই, আর লেপার্ড যে স্নো লেপার্ড। তারপর আর নট ফান্ড, এগুলো কেরালা ফরেস্টে দেখা যাবে না, কারণ কেরালা কী হচ্ছে গরম, কেরালা ফরেস্ট কী হবে, গরম হবে। এরা কোথায় থাকে, ঠান্ডাতে থাকে, বরফের জায়গায় থাকে, ওকে। তারপর টুনা ফিশ, এই টুনা যে মাছটা, ওকে, রেয়ারলি কট, বলছে যে এটা খুব কথায় কম দেখা যাবে, হ্যাঁ, ট্রপিক্যাল জায়গায়, ওকে। You can readily appreciate in the significance of the temperature to live organism when you realize that it affects the kinetics of enzymes and
through it is the basal metabolism, activity and other physiological function of the organism. A few organisms can tolerate, thrive and a wide range of temperature. They are called euthermal, but a vast majority of them are restricted to a narrow range of temperature. Such organisms are called stenothermal. তো এখানে দুটো ভেরি ইম্পর্টেন্ট আছে, টার্ম আছে, ওকে, খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে। বলছে যে 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 যেসব অর্গানিজমরা, যেসব প্রাণীরা হচ্ছে সহ করতে পারে একটা বৃহৎ রেঞ্জের হচ্ছে তাপমাত্রার পরিবর্তন সহ করতে পারে, ওকে। ধর কোনো একটা প্রাণী 10 ডিগ্রি সেলসিয়াসও সহ করতে পারে, আবার 40 ডিগ্রি সেলসিয়াসও সহ্য করতে পারে, ওকে, বুঝতে পারলি। বা 0 ডিগ্রি সেলসিয়াস থেকেও সেলসিয়াসও সে কী হতে নিজেকে টিকিয়ে রাখতে পারে। এই ধরনের প্রাণীদের কি বলা হয়? ইউরেথার্মাল, ওকে, ইউরিথার্মাল, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এই পর্যন্ত এখানে ডেফিনেশনটা বলা আছে, মনে রাখবি, ওকে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা রেস্ট্রিক্টেড, যারা নেরো, একটা নির্দিষ্ট হচ্ছে কি অর্থাৎ কম তাপমাত্রার কম পরিবর্তন, ওকে, যা ভেরিয়েশনটা পরিবর্তন বলতে দেখা গেলো যে কোনো একটা প্রাণী 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই শুধু করতে পারে, নিজেকে টিকিয়ে রাখতে পারে, ওকে। তার বেশি কম, তার থেকে বেশি বা কমে টেম্পারেচার কম হয়ে গেলে সে করতে পারে না, সারভাইভ করতে পারে না। তো এই ধরনের অর্গানিজমদের বলা হয় স্টেনোথার্মাল, ওকে। ইউরি মনে রাখবি, ইউরি মানে হচ্ছে আদর্শ, যে হচ্ছে একটা অনেকটা পরিবর্তন টেম্পারেচার এর সহ করতে পারবে। আর স্টেনো মানে হচ্ছে ন্যারো, ওকে, ছোট বোঝায়, ওকে। তাহলে ইউরিথার্মাল আর হলো স্টেনোথার্মাল মনে রাখবি, তারপরে কিছু নেই এখানে, ওকে। তারপরে যে ফ্যাক্টর, অ্যাবায়োটিক ফ্যাক্টর কি, এই যে ওয়াটার। দেখ ওয়াটার সম্পর্কে কি বলা আছে, ওয়াটার কীভাবে প্রভাবিত করছে আমাদের। দেখ ওয়াটার নেক্সট টু টেম্পারেচার, ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য লাইফ অফ অর্গানিজম। ইনফ্যাক্ট দ্য লাইফ অন আর্থ অরিজিনেট ইন ওয়াটার অ্যান্ড ইজ আনসাস্টেনেবল উইদাউট ওয়াটার। এর অ্যাভেলেবিলিটি ইজ, দেখ আমরা জানি, আমরা ইভলিউশন চ্যাপ্টার থেকে জানতে পারি কি, যে পৃথিবীতে ফার্স্ট যে জীবের সৃষ্টি হয়েছিল কোথায়? জলের মধ্যে, তাই কি না? যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কোথায় হয় প্রথম? অর্ডায়াল উৎস পড়েছিলাম কি না? তো ওয়াটারে, তাহলে ওয়াটার থেকেই প্রাণের সৃষ্টি, তাহলে ওয়াটার ছাড়া তো কল্পনা করা যায় না জীবের, তাই কি না? ইটস অ্যাভেলেবিলিটি ইজ সো লিমিটেড ইন ডেজার্ট, কিন্তু এটা ডেজার্টে খুব কম থাকে কি না জলের পরিমাণটা। স্পেশালি অ্যাডাপ্টেশন মেক ইটস পসিবল টু লাইফ দেয়ার। দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্লান্টস ইজ অলসো হেভিলি ডিপেন্ডেন্ট অন ওয়াটার। তাহলে যে প্রোডাক্টিভিটি আর হলো ডিস্ট্রিবিউশন, প্লান্টের ক্ষেত্রে জল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই কি না? You might think that organisms living in ocean, lake, rivers should not face any water related problem. বলছে যারা, যেসব প্রাণীরা দেখ সমুদ্রে, নদীতে, খাল বিলে বাস করে, তারা কি, তাদের ক্ষেত্রে জলের প্রবলেম ফেস করে না তারা। বাট ইট ইজ নট ট্রু, মনে হয় যে তারা কোনো জলের প্রবলেম ফেস না করে। ফর অ্যাকোয়াটিক অর্গানিজম দ্য কোয়ালিটি, কেমিক্যাল কম্পোজিশন, পিএইচ অফ ওয়াটার বিকামস ইম্পর্টেন্ট। দেখ ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছে। ধর আমাদের মনে হয় যে জলে যারা, যেসব প্রাণীরা বাস করে, মনে হবে যে তাদের জলের কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু জলটার থেকেও সব থেকে বড়ো যেটা, জলের অ্যাকচুয়ালি কোয়ালিটিটার উপর ডিপেন্ড করে। একটা প্রাণী, ধর একটা মাছ জলের মধ্যে আছে, ওকে। ধর একটা, আমি যদি বলি সিম্পল একটা, মানে বলছি যে এটা সত্যি নয়, ইট ইজ নট ট্রু। জলে থাকা প্রাণী দেখা গেলো জলে থেকেও সে জল পাচ্ছে না, অরিজিনাল অ্যাকচুয়াল যেটা তার জল দরকার কোয়ালিটি, তার জন্য। মানে জিনিসটা কেমন, ধর একটা বালতিতে তুই জল নিয়েছিস, ওই জলের মধ্যে তুই দিলি লবণ, এক মুঠো লবণ দিয়ে দিলি, তারপর ওখানে একটা মাছকে ছেড়ে দিলি, তাহলে ওই জলটা কি ওই মাছটার পক্ষে কি বলবো, ওটা উপকারী হবে না অপকারী হবে? ওকে, ওই মাছটা কি ওই জলের মধ্যে বেঁচে থাকবে? থাকবে না। তাহলে জল তো অবশ্যই দরকার, কিন্তু জলের যে কোয়ালিটিটা, জলের একটা নির্দিষ্ট কী আছে, পিএইচ আছে, জানিস কি না? পিএইচ, কেমিক্যাল কম্পোজিশন, মানে জলের মধ্যেও যে ওর কেমিক্যাল প্রপার্টি আছে কি না জলের, আমরা কেমিস্ট্রিতে পড়েছি, তো সেটার কথা বলেছে, ওকে। তো সেটা সব থেকে
গুরুত্বপূর্ণ, ওকে, জলটা ঠিক কিনা, ঠিক আছে কিনা, ওকে, গুণমানটা, ওকে। যদি দেখি পুকুরের জল খারাপ হয়ে গেলে কি মাছ মরে যায়, তাহলে জল শুধু থাকলে হবে না, ওকে। যেমন আমাদের ক্ষেত্রেও যদি বলি, আমরা কি সব জল খেতে পারি, ওকে। জলের মধ্যে কোয়ালিটি থাকতে হবে, খাওয়ার উপযোগ্য হতে হবে, ওকে, শুধু জল হলে হবে না, ওকে। সেই জিনিসটা বলছে, দ্য সল্ট কনসেন্ট্রেশন ইজ মেজার্ড অ্যাজ স্যালাইনিটি ইন পার্টস পার থাউজেন্ড ইজ লেস দেন 5 inland water, 30 to 35 in sea, and of greater than 100% in some hypersaline lagoons. Some organisms are tolerant in a wide range of salinities. এখানে আরও দুটো ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট শব্দ বলেছে, যেসব হচ্ছে জীবরা দেখ বৃহৎ রেঞ্জ, একটা বড় মানে রেঞ্জ ভেরিয়েশন কার যে এই যে লবণাক্ত জলের পরিমাপটা সহ্য করতে পারে, তাদের বলা হয় ইউরি হ্যালাইন প্রাণী বলবো, ওকে। মানে যাদের ধর একটা জলের মধ্যে যে স্যালাইনিটি থাকে কি, লবণের যে পরিমাণটা থাকে কি না, সেটার ভেরিয়েশনটা যদি অনেকটা মানে হয়, বুঝতে পারলি। ওয়াইড মানে কি বড় পরিবর্তন, ওকে, রেঞ্জ, হ্যাঁ। ধর যে 10 থেকে 50 এর মধ্যে ভেরিয়েশন হচ্ছে, তবুও সেটাকে সহ্য করতে পারছে, তাদের বলবো ইউরি হ্যালাইন। কিন্তু বাট আদার আর রেস্ট্রিক্টেড, যারা যেমন ওখানে পড়লাম ইউরোথার্মাল আর হলো স্টেনোথার্মাল, একইভাবে ওই রকমই ইউরে হ্যালাইন, আর হলো যেগুলো হচ্ছে নেরো রেঞ্জ সহ্য করতে পারবে তাদের বলবো স্টেনো হ্যালাইন, বুঝতে পারলি। Many freshwater animals cannot live for long in sea water and vice versa because osmotic problem there. দেখ যেগুলো যে ফ্রেশ ওয়াটার, যেগুলো মাছ, যে মিষ্টি জলে যেসব অ্যানিমেলস বা মাছ যদি বলি, তারা কি হবে, তারা হচ্ছে সমুদ্রের জলে থাকতে পারবে না, কারণ অসমোটিক প্রবলেমের জন্য, ওকে। জলের যে ওই যে স্যালাইনিটির যে লবণাক্ত ঘনত্বের প্রবলেম, তার কারণ সেই বডিতে তাদের সেটা অ্যাডাপ্ট হবে না, ওকে। ওকে, তো জেনারেল এগুলো জিনিস বলেছে, এখানে যে টার্মগুলো শুধু ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবি। তারপর হলো লাইট সম্পর্কে কী বলেছে দেখ, সিন্স প্লান্টস প্রডিউস ফুড থ্রু, দেখ আমাদের লাইটটা সব থেকে, কারণ সব আমরা কি জানি যে সকল শক্তির উৎস কী কাকে বলি, সূর্যকে। আর লাইটের উৎস কি সূর্য, হ্যাঁ। তো এই সূর্য থেকে লাইট কোথায় আসছে, গাছ কি করছে, ফটোসিনথেসিসের মাধ্যমে গাছ খাবার তৈরি করছে, সেই খাবার দেখ আমাদের কাছে আসছে, তো দেখছেন কীভাবে হয়ে আছে, তাই কি না। তো এগুলো এখানে বলা আছে, ওকে। তো এটা কিছু নেই এখানে, এটাই জিনিস বুঝতেই পারছিস, হ্যাঁ। আমাদের লাইটটা কি প্রয়োজন, কেন প্রয়োজন, এই যে সানলাইটের উপর, হ্যাঁ, আমরা ডিপেন্ড করি কীভাবে, হ্যাঁ। ডাইরেক্ট তো ডিপেন্ড করি না, কারণ ইনডাইরেক্টলি আমরা সূর্যের উপর ডিপেন্ড করে আছি, তাই কি না। কারণ ইনডাইরেক্ট কেন বলবো, আমরা ডাইরেক্ট আমরা নিজেরা ফটোসিনথেসিস করতে পারি না, ওকে। কিন্তু প্লান্ট হচ্ছে ডাইরেক্ট, ওকে, নির্ভরশীল সূর্যের আলোর উপর, তাই কি না। আর আমরা হচ্ছে প্লান্ট খাচ্ছি, ওকে, বা অন্য প্রাণীরা প্লান্ট খেয়ে বেঁচে আছে, তাদের আমরা খাচ্ছি, তাই কি না, ইনডাইরেক্টলি আমরা নির্ভরশীল। ফর মেনি অ্যানিমেল টু লাইট ইম্পর্টেন্ট, ওকে, যে ইউরিনাল লাইট, তারপর বিভিন্ন প্রাণীর জন্য লাইট দরকার, ইন্সিডেন্ট, যেমন উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস এবং ফুল ফোটার জন্য দরকার হয়, ওকে, ফটোপিরিওডিজম যে ঘটনাটা হয়। তারপরে এখানে দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড পারপিচুয়ালি ডার্ক ইটস ইনহ্যাবিটেন্টস আর নট অ্যাওয়্যার অফ দ্য এক্সিস্টেন্স অফ সেলেস্টিয়াল সোর্স অফ এনার্জি। আবার অন্য যেগুলো দেখে, অন্য যেসব সান থেকে যে লাইট আসে, সূর্য থেকে, অন্য যেসব ইয়েগুলো আছে, যেমন যদি বলি মুনের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু সে সূর্যের আলো দ্বারাই তাকে আমরা দেখতে পাই, তাই কি না। তারপর হোয়াট ইজ দেয়ার সোর্স অফ এনার্জি, দেন স্পেকট্রাল কোয়ালিটি অফ দ্য সোলার রেডিয়েশন, যে সূর্য থেকে যে লাইটটা আসে কি না, ইউভি রে, ওকে, কম্পোনেন্ট অফ দ্য স্পেকট্রাম ইজ হার্মফুল, বেশি পরিমাণে আসলে আবার প্রাণীর ক্ষেত্রে কী হয়, ক্ষতি,
হ্যাঁ, বিভিন্ন ধরনের কী করে স্কিন ডিজিজ ওকে সৃষ্টি করে। while not all the color component visible spectrum available in the marine plants ওকে, এবং যেসব সামুদ্রিক যে প্লান্টসগুলো তাদের ক্ষেত্রেও কী দরকার হয়, লাইট দরকার হয়। তো এখানে কিছু নেই তেমন ওকে, জেনারেল জাস্ট ইনফরমেশন এমনি, বুঝতে পারলি। তারপর হলো মাটি সম্পর্কে বলেছে। দেখ 4 নম্বর যে অ্যাবায়োটিক ফ্যাক্টরটা, এখান থেকে কোশ্চেন আসলে সিম্পল আসবে। জাস্ট এই যে 4টা এগুলো অ্যাবায়োটিক ফ্যাক্টর ওকে, টেম্পারেচার, ওয়াটার, লাইট আর সয়েল, বুঝতে পারলি। এই 4টা জাস্ট স্পেসিফিক মনে রাখতে হবে। পরীক্ষার সময় এই 4টাই মনে থাকবে না, কনফিউজ হয়ে যাবে যে কী ছিল 4টা অ্যাবায়োটিক ফ্যাক্টর ওকে। এই সিম্পল জিনিসটা ওকে। যখন আমরা একটা সিঙ্গেল চ্যাপ্টার পড়ি কি না তখন মনে হয় যে কিছু না, কিন্তু যখন 180টা কোশ্চেন একসঙ্গে করবি, যে এই 4টা যে অ্যাবায়োটিক ফ্যাক্টর, এই টেম্পারেচার, ওয়াটার, লাইট, সয়েল, তখন এই 4টাই ফাটবে যে কী ছিল গন্ডগোল, কনফিউজ হয়ে যাবি ওকে। তো এটার জন্য এই জিনিসগুলো একটু ডিটেলস পড়তে হবে বারবার, তখনই মাথায় সেট হবে। এখন তো কিছু মনে হবে না, মনে হবে ওই 4টা ওয়েট হবে, কিন্তু এই 4টার মধ্যেই যখনই অন্য জিনিস ঢুকিয়ে দেবে ওকে, তখনই কাহিনী একবারে মহাভারত হয়ে যাবে ওকে। এগুলো তোরা জানিস। দেখ সয়েল ওইভাবেই কোশ্চিন আসে ওকে, ভিতরের জিনিস তো দেবে না ওকে, বেশি যেগুলো দেওয়ার মতো সেগুলো বলে দিয়েছে। সয়েল, দ্য নেচার অ্যান্ড প্রপার্টিস অফ দ্য সয়েল ইজ ডিফারেন্ট প্লেসেস ভেরি। তাহলে দেখ বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা মাটি থাকে, তাই কি না জানি। আর মাটির যে বিভিন্ন ধরনের তোর মাটিতে আমাদের যে পৃথিবী পৃষ্ঠে যে মাটি আছে কি না, এই যে স্তর, আলাদা আলাদা স্তর আছে, এক এক স্তরে এক এক ধরনের মাটি থাকে। তারপর জায়গা হিসেবে মাটি আলাদা হয় ওকে। তো এখানেও তেমন কিছু নেই কোশ্চেন দেওয়ার মতো এখানে ওকে, বুঝতে পেরেছিস। তো মাটিরও একটা পিএইচ থাকে, বুঝতে পারলি, নির্দিষ্ট। মাটির মধ্যে বিভিন্ন মিনারেলসের যে পরিমাণ ওকে, যে এলিমেন্টসগুলো ওকে, কোনো মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, কোনো মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে ওকে, এক এক জায়গায় এক এক ধরনের থাকে ওকে। কম্পোজিশন অ্যান্ড টোপোগ্রাফি ডিটারমাইন টু দ্য লার্জ এক্সটেন্ট ভেজিটেশন ইন এরিয়া ওকে। কিছু নেই এখানে জাস্ট। তাহলে এগুলো তোরা এই জাস্ট এই শুধু এই 4টা যে অ্যাবায়োটিক ফ্যাক্টর ওকে, এগুলো পড়ে না। আর এই বিশেষ করে এই গ্রাফটা পড়তে হবে ওকে। জেনারেল কিছু ছিল না এখানে, খুব ভালোভাবে পড়তে হবে, এগুলোর মধ্যেই ঘুরিয়ে কোশ্চেন আসবে ওকে। আর এরপরে যে টপিক হবে রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টরস ওকে, রেসপন্সেস টু অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর প্রতি প্রাণীরা কোন প্রাণী কীভাবে রেসপন্স করছে ওকে, এটা কাল পড়ব। এটা আগে ভালোভাবে পড়ে নে, তারপরে সো নেক্সট ভিডিওতে এই পার্টটা পড়ব, বুঝলি। তারপরে পড়ব এটা পড়ার পরে এই পপুলেশন অ্যাট্রিবিউটের পরে পড়ব হচ্ছে তোর পপুলেশন ইন্টারেকশন। এই 3 থেকে 4টা ভিডিও হবে এই চ্যাপ্টারের ওকে, বড় চ্যাপ্টার এটা একটু 4টা ভিডিও করব ওকে, তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর নতুন স্টুডেন্ট কোনো ভিডিওটাকে যদি দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে। আর তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে যারা নিট পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আশা করছি এই ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে ওকে। অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবে যদি চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ ওকে।